2004 সালের মে মাস। দিল্লির রাজনৈতিক আকাশে তখন একটাই ধারণা, অটল বিহারী বাজপেয়ী আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন। দেশ জুড়ে ইন্ডিয়া শাইনিং এর প্রচার চলছে, অর্থনীতি এগোচ্ছে, নতুন রাস্তা তৈরি হচ্ছে, মোবাইল ফোন সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছাতে শুরু করে দিয়েছে। কিন্তু ফল বেরোতেই সবাই অবাক, ক্ষমতা হারালো এনডিএ সরকার। তার ঠিক 10 বছর পরে 2014 সালে আর একটা নির্বাচন ভারতের রাজনীতির গতিপথ পুরোপুরিভাবে বদলে দিল। এবার ক্ষমতায় এলেন নরেন্দ্র মোদী। বহু বছর পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেল। ভারতের রাজনীতিতে শুরু হলো এক নতুন অধ্যায়। দুজনেই বিজেপির প্রধানমন্ত্রী, দুজনেই দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। কিন্তু তাদের সরকার কি একই রকম ছিল, নাকি একই দলের মধ্যেই দুই ভিন্ন ধরনের রাজনৈতিক দর্শন কাজ করেছে? আজ চলুন খুঁজে দেখা যাক এমনই হাজার প্রশ্নের উত্তর। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অটল বিহারী বাজপেয়ী এমন এক সময় প্রধানমন্ত্রী হন যখন ভারতের রাজনীতি ছিল জোট নির্ভর। সরকার টিকিয়ে রাখতে একাধিক আঞ্চলিক দলের সমর্থন দরকার হতো। ফলে প্রতিটা বড় সিদ্ধান্তের আগে আলোচনা, সমঝোতা এবং আপোষ ছিল প্রায় বাধ্যতামূলক। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন বাজপেয়ীর সবচেয়ে বড় শক্তি ছিল তিনি ভিন্ন মতের মানুষদেরও এক টেবিলে বসাতে পারতেন। বিরোধীদের সঙ্গে তার তীব্র মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হতো না। সংসদে তার বক্তৃতা আজও রাজনৈতিক সৌজন্যের উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়। অন্যদিকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন একেবারে ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়। 2014, 2019, 2024 এই 3 নির্বাচনেই তার নেতৃত্বে বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফলে সরকারকে জোট সঙ্গীদের উপর আগের মতো আর নির্ভর করতে হয়নি। সমর্থকদের মতে এই শক্তিশালী জনসমর্থনের কারণেই বড় বড় সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সমালোচকদের মতে এর ফলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও কেন্দ্রীভূত হয়েছে এবং সরকারের ভেতরের মত বিনিময়ের পরিসর তুলনামূলকভাবে অনেকটা কমে গেছে। অটল সরকারের সময়ে ভারতের কয়েকটা সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। পরমাণু পরীক্ষা ভারতের কৌশলগত অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যায়। শুরু হয় গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল মহাসড়ক প্রকল্প বা সোনালী চতুর্ভুজ প্রকল্প, যা দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনে। টেলিকম নীতির সংস্কারের ফলে মোবাইল ফোন ধীরে ধীরে বিলাসিতা থেকে সাধারণ মানুষের নাগালের প্রযুক্তিতে পরিণত হতে শুরু করে। তবে বাজপেয়ী সরকারের সমালোচনাও ছিল কিন্তু প্রচুর। 1999 সালে কান্দাহার বিমান ছিনতাইয়ের পর জঙ্গিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই দুর্বলতা হিসাবে দেখেন। আবার 2002 সালের গুজরাট দাঙ্গা নিয়েও তার সরকারের ভূমিকা নিয়ে দীর্ঘদিন বিতর্ক হয়েছে। সমালোচকদের মতে কেন্দ্র আরও কঠোর ভূমিকা নিতে পারত। অন্যদিকে সমর্থকরা মনে করিয়ে দেন বাজপেয়ী প্রকাশ্যে রাজধর্ম পালনের কথা বলেছিলেন এবং সাংবিধানিক সীমার মধ্যেই কাজ করেছিলেন। এবার আসা যাক মোদী সরকারের দিকে। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসাবে সমর্থকরা উল্লেখ করেন দ্রুত অবকাঠামো নির্মাণ, এক্সপ্রেসওয়ে, রেল ও বিমানবন্দরের সম্প্রসারণ, ডিজিটাল পরিষেবার বিস্তার, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর, বড় কল্যাণমূলক প্রকল্প, বিদ্যুতায়ন, ডিজিটাল পেমেন্ট এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি। তাদের মতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এই সরকার আগের অনেক সরকারের তুলনায় অনেক বেশি গতিশীল। কিন্তু একই সঙ্গে এই সরকারের বিরুদ্ধেও একাধিক গুরুত্বপূর্ণ সমালোচনাও রয়েছে। সবচেয়ে বেশি আলোচিত সিদ্ধান্ত ছিল 2016 সালের নোটবন্দি। সরকারের বক্তব্য ছিল এর মাধ্যমে কালো টাকা, জাল নোট এবং অবৈধ অর্থ প্রবাহের বিরুদ্ধে বড়সড় আঘাত হানা যাবে। কিন্তু বহু অর্থনীতিবিদ ও সমালোচকদের মতে নগদ নির্ভর ক্ষুদ্র ব্যবসা, অনানুষ্ঠানিক অর্থনীতি এবং দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষেরা বড় ধাক্কা খেয়েছিলেন এই নোটবন্দির ফলে। নোটবন্দির দীর্ঘমেয়াদী সুফল নিয়ে আজও কিন্তু ঐক্যমত তৈরি হয়নি।
এরপরে আসে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রশ্ন। গত এক দশকে বহুবার পেট্রোল ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। রান্নার গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিরোধীদের অভিযোগ, এই মূল্য বৃদ্ধির চাপ সবচেয়ে বেশি পড়েছে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের উপর। সরকারের সমর্থকরা অবশ্য আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক অস্থিরতা এবং কর কাঠামোর জটিলতার কথা উল্লেখ করে বলেন, বিষয়টা শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ নীতির ফল নয়। অর্থনীতি নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে। সমালোচকরা কর্মসংস্থান, মূল্যস্ফীতি এবং আয় বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে সরকার বলছে অবকাঠামো নির্মাণ, উৎপাদন খাতে বিনিয়োগ এবং ডিজিটাল অর্থনীতি এবং বিভিন্ন শিল্পনীতির মাধ্যমে দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের ভিত্তি তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক সূচকগুলিও ভারতের রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের অবস্থান বহু বছর ধরেই নিচের দিকে থাকায় সমালোচকরা দাবি করেন অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের সামগ্রিক জীবনমান এবং সামাজিক সন্তুষ্টি নিয়েও প্রশ্ন রয়ে গেছে। তবে এই সূচক স্বাস্থ্য, সামাজিক সহায়তা, স্বাধীনতা, আয়ের ধারণা, দুর্নীতির উপলব্ধি সহ একাধিক উপাদানের উপর নির্ভর করে। তাই এটাকে একমাত্র সরকারি পারফরমেন্সের মাপকাঠি হিসাবে দেখা নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। একইভাবে বিভিন্ন পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের অবস্থান নিয়েও রাজনৈতিক বিতর্ক রয়েছে। বিরোধীদের মতে ভারতের রাজনৈতিক প্রভাবের দাবির সঙ্গে এই অবস্থান সবসময় সামঞ্জস্যপূর্ণ নয়। তবে কূটনীতি বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, এসব সূচক মূলত বিভিন্ন দেশের ভিসা নীতির উপরে নির্ভর করে এবং তা কেবল একটি দেশের সরকারের সিদ্ধান্ত দিয়ে নির্ধারিত হয় না। ডলারের বিপরীতে ভারতীয় টাকার মূল্য কমে যাওয়াও বিরোধীদের সমালোচনার একটা বড় বিষয়। তাদের মতে এর ফলে আমদানি ব্যয় বেড়েছে এবং মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদদের একটা অংশ বলেন, মুদ্রার বিনিময় হার নির্ধারণে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক সুদের হার, অপরিশোধিত তেলের দাম, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং বিদেশি বিনিয়োগের প্রভাবও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোদী সরকারের বিরুদ্ধে আরও একটা রাজনৈতিক সমালোচনা প্রায়ই শোনা যায়, ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ। বিরোধী দল, কিছু নাগরিক সমাজ সংগঠন এবং বিভিন্ন বিশ্লেষকের মতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক হয়ে গেছে। সরকারের সমর্থকেরা অবশ্য বলেন, দ্রুত সিদ্ধান্ত এবং কার্যকর প্রশাসনের জন্য শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন। তাহলে কি একজন অন্যজনের চেয়ে ভালো? ইতিহাস এত সহজ উত্তর কিন্তু দেয়ই না। কারণ অটল বিহারী বাজপেয়ীর সামনে ছিল জোটকে একসঙ্গে রেখে দেশ চালানোর চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদীর সামনে ছিল সংখ্যাগরিষ্ঠতার শক্তিকে কাজে লাগিয়ে দ্রুত পরিবর্তন আনার চ্যালেঞ্জ। একজন সমঝোতার রাজনীতি করেছেন, আর একজন দৃঢ় কেন্দ্রীভূত নেতৃত্বের রাজনীতি করছেন। একজনের সরকারের সমালোচনা হয়েছে ধীর গতির জন্য, আর একজনের সরকারের সমালোচনা হচ্ছে দ্রুত কিন্তু বিতর্কিত সিদ্ধান্তের জন্য। তাই শেষ প্রশ্নটা কে শ্রেষ্ঠ নয়, বরং প্রশ্নটা হলো ভারতের মতো বৈচিত্র্যময় গণতন্ত্রে কোন ধরনের নেতৃত্ব দীর্ঘমেয়াদে বেশি কার্যকর? ঐকমত্যের রাজনীতি নাকি শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্ব? এই প্রশ্নের উত্তর হয়তো কোনো রাজনৈতিক দলই দিতে পারবে না, সেই উত্তর লিখবে ইতিহাস। আর ইতিহাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে প্রশংসাও মনে রাখে আর সমালোচনাও ভুলে যায় না। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, রাজনীতির দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।